কেউ চোখ হারিয়েছে, কেউ আজকে তাদেরকে সেই অঙ্গ হারানোর পরও আজকে এসে আবার প্রতিবাদের জন্য মাঠে নামতে হচ্ছে। এবং কাদের বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে? যারাদেরকে মুক্ত করার জন্য আমাদের এই লড়াই ছিল। কাদের বিরুদ্ধে? তাদেরকে মুক্ত করার জন্যই, নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্যই, তাদেরকে জিম্মি দশা থেকে নতুন দিন উপহার দেওয়ার জন্য এই প্রত্যেকটা ছেলে হাত পা চোখ নাক হারিয়েছে। কিন্তু আজ তারা সে অতীত ভুলে গিয়েছে। হয়তো যদি হচ্ছে এই ছেলেগুলো এরা যদি হচ্ছে হাত পা না হারাতো, তাহলে হয়তো তারা এখনো দান খেতে থাকতো, কিংবা হচ্ছে কারাগারে থাকতো, কিংবা কন্ডেম সেলে থাকতো। অতীত ভুলে গিয়ে নতুন ভাবে তারা সে অহংকারে মুক্ত হয়ে উঠেছে। আমি আজকে এখানে আমাদের যারা উপস্থিত আছে, আমি বলছি যে হচ্ছে আজকে হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি জয়েন করেছেন আব্দুল্লাহ ভাই। আমি বলছি যে হচ্ছে হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি শুধুমাত্র আব্দুল্লাহ ভাই নয়, এই প্রজন্মের সকল লড়াকু সৈনিকই, লড়াকু যোদ্ধাই হচ্ছে হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি। শুধু হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি নয়, আমরা এই প্রজন্ম সহ যারাই লড়াই করি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমরা সবাই হচ্ছে শহীদ তিতুমিরের উত্তরসূরি। আমরা আমাদের অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উত্তরসূরি। আমরা শেরে বাংলাকে ফজলুল হকের উত্তরসূরি। আমরা আমাদের মুক্তিযুদ্ধের লড়াইয়ের যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, আমরা তাদের উত্তরসূরি। এই জায়গায় আমাদের প্রফেসর নাজিবুর রহমান ভাই বলেছেন ওনার বাবার পরিচয় না দিতে। আমরা এখানে আমরা কারো বাবার পরিচয় কেউ এখানে রাজনীতি করতে আসি নাই। আমরা প্রত্যেকে এসেছি আমাদের ইতিহাসের উত্তরসূরি হিসেবে, ইতিহাসের ধারাবাহিকতায় আমরা আজকে রাজনীতি করতে এসেছি। আমাদের মনে হয়েছে এই দেশের পথ হারানো রাজনীতির হাল আমাদের ধরা উচিত, এবং এই প্রজন্মের হাল ধরবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা আজকে বাংলাদেশের বহু অভ্যুত্থান, বহু লড়াই, এই অঞ্চলের মানুষজন, এই বেঙ্গল ডেল্টার মানুষজন সবসময় লড়াই করেছে। আমাদের এই অঞ্চলকে, বাংলা অঞ্চলকে, আমাদের এই বাংলাদেশকে সবসময় এত ছোট করে দেখা হয়েছে যে হচ্ছে এই বাংলাদেশে রবীন্দ্রনাথ নাই। অথচ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছেন, অনেক বড় সাহিত্যিক হয়েছেন, কিন্তু তিনি সেখানে ব্রিটিশদের তোষণ করে নোবেল পেয়েছেন। কিন্তু আমাদের এই ভূখণ্ডের কিন্তু হচ্ছে কাজী নজরুল আছে। আমরা বলি যে আমাদের এই ভূখণ্ডে শহীদ তিতু আছে, আমাদের এই ভূখণ্ডের শেরেবাংলাকে ফজলুল হক আছে, আমাদের এই ভূখণ্ডের হোসেন শহীদ সোহরাওয়ার্দী আছে, হাজী শরীয়তুল্লাহ আছে। আমাদের এই ভূখণ্ডের, আমাদের এই ভূখণ্ডের লোকজন ব্রিটিশদের তোষণ করে নাই। মঙ্গল পান্ডা আমাদের এই ভূখণ্ডের, দ্বিতীয় বাহাদুর শাহ আমাদের এই ভূখণ্ডের। আমাদের এই ভূখণ্ডের লোকজন ব্রিটিশদের তোষণ করে, মিষ্টি মিষ্টি সমালোচনা করে, লেখালেখি করে বড় বড় সাহিত্যিক হয় নাই। তারা প্রতিবাদী হয়েছে, লড়াই করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এবং সেই সংগ্রামের বিনিময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠেছে, এবং ব্রিটিশদের পতন ঘটে আবার নতুন একটা রাষ্ট্র হয়েছে। এর পরের লড়াইও আমাদের এই অঞ্চলের মানুষজন করেছে। বাংলার শেষ নবাবও এই অঞ্চলের মানুষজন ছিল, এই বেঙ্গল ডেল্টার লোকজন ছিল। কিন্তু তাদেরকে বড় করে না দেখে আমাদেরকে ছোট করে দেখানো হয়। আমরা ঠিক প্রত্যেকটা প্রজন্ম থেকে প্রজন্মে এই ভূখণ্ড কিন্তু হচ্ছে নতুন নতুন সন্তানদেরকে জন্ম দিয়েছে। তারা প্রত্যেকেই কিন্তু হচ্ছে সেই শেষ নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে, শহীদ তিতু থেকে শুরু করে, প্রত্যেকটা পর্যায়ে সেই শহীদ নূর হোসেন, ডাক্তার মিলাদ, এরপরে সেই প্রজন্মে যারা জীবন দিয়েছে, আবু সাইদ, ওয়াসিম, এরা প্রত্যেকে হচ্ছে এক একজন এক একটা ইতিহাসের উত্তরসূরি। আমরা সেই উত্তরসূরির ধারাবাহিকতায় আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি গড়ে তুলেছি। আমরা মনে করছি এই বাংলাদেশের পূর্বাপর রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতা থেকে, এই রাজনৈতিক ব্যর্থতা থেকে আমাদের এই দেশকে উত্তরণ করা দরকার। সেই উত্তরণের স্বপ্নে আমরা এই তরুণরা মিলে যে দল গঠন করছি আজকে, সেই দলটি সারা দেশের মানুষের আস্থার প্রতীকে রূপান্তরিত হয়েছে। আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই গণ অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার পতনের জন্য হয় নাই। 90-এর গণ অভ্যুত্থান এরশাদের পতনের জন্য হয়েছে। 96-এর লড়াই একটা সুষ্ঠু নির্বাচনের জন্য হয়েছে, খালেদা জিয়ার পতনের জন্য হয়েছে। 7-8 সালের যে লড়াই, সেই লড়াইটা হয়েছে সেনা শাসনের পতনের জন্য, একটা সুন্দর নির্বাচনের জন্য। কিন্তু 2024-এর এই লড়াইয়ে কেউই, একজন এই লড়াইয়ে অংশগ্রহণ করে কেউই বলে নাই যে আমরা একটা নির্বাচন চাই, এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার চাই, শেখ হাসিনার পতন চাই, নতুন সরকার চাই, এর জন্য আমরা লড়াই করতেছি। এটা কেউ বলছে? কেউই বলে নাই। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা প্ল্যাকার্ডে ছিল আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই, নতুন আকাঙ্ক্ষা চাই, নতুন যারা মনে করছে যে হচ্ছে শুধুমাত্র তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের লড়াই ছিল, তারা ভুল ভাবছে।
তারা নিজেরাও তখন বলে নাই আমরা এরপরে ক্ষমতায় যাওয়ার জন্য তোমরা আমাদের জন্য আন্দোলন করো, কারণ তারা ক্ষমতায় যাওয়ার জন্য হাসিনার পতনের জন্য 16 বছর লড়াই করেছে। এই দেশের মানুষ কিন্তু তাদের ডাকে সাড়া দেয় নাই, কিন্তু তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তারা সেই মাঠ প্রস্তুত করেছে। কিন্তু তাদের নেতৃত্বের উপর, লিডারশিপের উপর, তাদের কথার উপর, তাদের একত্রিশ উপর এই দেশের মানুষ আস্থা রাখে নাই। তখন এই দেশের মানুষ আস্থা রাখলে তাহলে সেই 2014-তে, সেই 2018-তে, 2024-এ আসে, 2024-এর 7 জানুয়ারি নির্বাচন আগে আসে না পতন করতো। এদেশের মানুষ আস্থা রেখেছে সেই নতুন আকাঙ্ক্ষায়, সেই নতুন বন্দোবস্তে, সেই নতুন পরিবর্তনের স্বপ্নে। এই তরুণ যারা সামনে এসেছে তাদের কথার উপর আস্থা রেখেছে। নির্বাচনের পরে মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে যে আমরা সকল পরিবর্তন চাই। নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা বলা হয়েছে, আমরা পরিবর্তন চাই, মেনে নিব, আমরা 31 দফা দিয়েছি, আমরা সবকিছু মেনে নিব, বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের সচিবালয় চাই, ঘুম প্রতিরোধে আমরা কাজ করবো, আমরা তো ঘুমের শিকার, সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে আমরা মত প্রকাশে বাধা দিব না, অনেক মিষ্টি মিষ্টি কথা, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করব, এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে যে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করব, যেই প্রশ্নগুলোতে গণভোট হয়েছে সেই প্রশ্নগুলো আমরা বাস্তবায়ন করবো। আজকে আমরা হ্যাঁ বলতে বলছি, যদি আমরা আজকে আপনাদেরকে হ্যাঁ বলতে বলে গণভোটের পক্ষে ভোট দিতে গিয়ে যদি পরে যদি আমি অস্বীকার করি, তাইলে আপনারা আমাকে বেঈমান মনে করবেন না, পরবর্তীতে আবার আসতে হবে না। এইভাবে মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে, এবার বলা হয়েছে না? কিন্তু সেই মিষ্টি কথার অন্তরে ছিল হচ্ছে তাদের আবার সেই দালালির রাজনীতি। সেই তারা আবার এই দেশকে, এই দেশের শাসন ব্যবস্থাকে তারা আবার সেই ভারত আর পশ্চিমাদের মতো করে গড়ে তুলতে চাচ্ছে। তারা এই দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী, এদেশের মানুষের স্বপ্ন অনুযায়ী, যারা এই দেশের মানুষ যে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে সেটাকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে। আবার বড় করে বলতেছে আমরা তখন তো ভোট হতো না, যদি আমরা যদি না বলতাম, আমরা যদি সংস্কারে রাজি না হতাম, আমরা যদি গণভোটের ব্যাপারে রাজি না হতাম, তাহলে তো হচ্ছে নির্বাচন হতো না। তার মানে এই জনগণের পক্ষ থেকে চাপ ছিল, জনগণ এই সংস্কারটা চাইছে, নির্বাচন চাইনি। আপনারা এই ভয়টা পেয়েছেন। আপনার নির্বাচনের আগে একদিনের জন্য বলতে পারেন নাই যে হচ্ছে আপনারা এই গণভোট মানেন না। বললে আপনাদের মানুষ যেভাবে এখন 51% ভোট দিয়েছে, যখন বলছেন গণভোট মানেন, গণভোটের রায় কার্যকর করবেন, সকল কিছু সংবিধান অন্তর্ভুক্ত করবেন, আপনারা সংবিধান সংস্কার পরিষদ গড়ে তুলবেন, এইসব ওয়াদা দিয়েছেন বলে মানুষ আপনাদের উপর বিশ্বাস রেখে 51% মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে। কিন্তু তার আগে একবার বলতেন 5% মানুষ ভোট দেয় কিনা দেখা যাইতো, তখন তো আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে আপনারা এই যদি বলতেন তাহলে মানুষ আপনাদেরকে ভোট দিবে না। কিন্তু এখন সংসদে গিয়ে আপনারা যেই অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছেন, যেই প্রতারকের পরিচয় দিচ্ছেন, জাতির সাথে বিশ্বাসঘাতকতার যে পরিচয় দিচ্ছেন, এর পরিণাম খুব একটা ভালো হবে না। এটা যে শুধু রাজনৈতিক দল হিসেবে আপনাদের জন্য ভালো হবে না তা না, এটা পুরো বাংলাদেশের জন্যই ক্ষতিকর হবে। কারণ বাংলাদেশ বারবার এত সংঘাতের ভার বহন করতে পারবে না। তাই আমরা সরকারকে আহ্বান জানাই, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনার মানুষের ম্যান্ডেটকে, মানুষ যে এই ব্যাপারে ম্যান্ডেট দিয়েছে সেটাকে সম্মান দেন এবং শ্রদ্ধা রাখে আপনারা অবিলম্বে গণভোটের রায়কে কার্যকর করেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন সদস্য হিসাবে, এবং অতি দ্রুত যেই বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে সেই বিষয়গুলো অতি দ্রুত আপনারা বাস্তবায়ন করেন। পাশাপাশি আজকে যারা যোগ দিচ্ছে, আমরা বলছি জাতীয় নাগরিক পার্টি ইনশাল্লাহ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হবে। অনেকেই অনেক কথা বলবে, শুরু তো করেছি আমরা কয়েকজন মিলে, কিন্তু সেটা এখন হাজার জন লাখো জনে পরিণত হয়েছে, ইনশাল্লাহ কোটিতেও পরিণত হবে ইনশাআল্লাহ। সুতরাং শূন্য থেকে শুরু করে এতটুকু এসেছি, যদি হাসাহাসি করেন বা অনেক কিছুই করেন বাইরে থেকে, মনে হয় যে হচ্ছে কিছুই হবে না। মনে রাখেন 1 বছর আগে আমাদের শূন্য অবস্থা, 1.5 বছর আগে, 2 বছর আগে আমরা কি অবস্থা থেকে সংগঠন শুরু করেছি, এখন কোন অবস্থায় আছে। ইনশাল্লাহ আগামী বছর আরো ভালো পাবেন, এরপর বছর আরো ভালো অবস্থায় দেখবেন। এবং এনসিপি এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আগামীতে সকল ন্যায় ভিত্তিক আন্দোলন, সংগ্রাম এবং সরকার পরিচালনা করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমরা বক্তব্য শুনবো আমাদের এনসিপি দক্ষিণাঞ্চলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সালিস আলমকে বক্তব্য দিয়ে আসার জন্য অনুরোধ করছি। গণমাধ্যমের সম্মানিত সহযোগিতাবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে
জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে ঐতিহাসিক 5 মে শাপলা গণহত্যা দিবস। আজকে শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2013 সালের আজকের এই দিনে যারা বাংলাদেশের মুক্তির জন্য সমবেত হয়েছিলেন এবং সেদিন যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমাদের সেই সহযোদ্ধাদের আমরা স্মরণ করছি। নিশ্চয়ই এই বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা কিংবা সেদিনের সেই শাপলা চত্বর, রক্তাক্ত চত্বরের অনুপ্রেরণা থেকেই 24-এর উৎপত্তি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডে যে 74 জনকে হত্যা করা হয়েছে, 13 সালে শাপলা চত্বরে 67 জনকে হত্যা করা হয়েছে, 21 সালে মোদী বিরোধী আন্দোলনে 19 জনকে হত্যা করা হয়েছে এবং সর্বশেষ 24-এর অভ্যুত্থানে 1000-এর অধিক মানুষকে প্রত্যক্ষভাবে শেখ হাসিনা এবং তার দোসরদের নেতৃত্বে, নির্দেশনায় যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের এই হত্যাকাণ্ডের যেন উপযুক্ত বিচার হয়, দোষীরা যেন সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হয়, এটাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবসময় চায় এবং এটার সাথে সবসময় থাকবে। আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে এনসিপির পক্ষ থেকে অভিনন্দন জানাতে চাই। আজকে আমাদের এখানে সম্মানিত একজন শিক্ষাবিদ যুক্ত হয়েছেন, যিনি একই সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং আমরা গাজীপুরের যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলো, প্রায় 10টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান রানিং প্রায় 15,000 শিক্ষার্থী পড়াশোনা করছে, যেগুলোতে তিনি তার জায়গা থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন এবং একজন বরেণ্য শিক্ষাবিদ হিসেবে আমরা আমাদের সম্মানিত আরিফ স্যার সহ আব্দুল্লাহ মোহাম্মদ হুসাইন ভাই এবং ডক্টর মোহাম্মদ নাদিমুর রহমান ভাই, তিনারা আজকে আমাদের এখানে যুক্ত হচ্ছেন। শুরু থেকে একটা কথা ছিল যে এনসিপি তরুণদের দল। অনেকেই বলেছিলেন, আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে তরুণদের সাথে আমাদের যারা অগ্রজ রয়েছে তাদের অভিজ্ঞতা, তাদের পরামর্শের একটা সংমিশ্রণ প্রয়োজন। আমরা সেই পথেই হাঁটছি। আমাদের যারা সম্মানিত অগ্রজ, যাদের বয়স এখন 50-60-এর ঘরে, দীর্ঘ একটি অভিজ্ঞতার ক্যারিয়ার রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষ দক্ষতা নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে পাশে রেখে পুরো বাংলাদেশের যারা আমাদের অগ্রজ রয়েছেন, বাংলাদেশ গড়ার লড়াই একসাথে কাজ করতে চান, এখনো আত্মবিশ্বাসী যে আমাদের এই সন্তানরা সহ আমরা একসাথে হাতে হাত রেখে যদি কাজ করি, আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা বাংলাদেশকে দেখতে পাবো। আমরা এনসিপির পক্ষ থেকে তাদেরকে আহ্বান জানাই যে আপনারা যে জায়গায় ইচ্ছা, কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে স্থানীয়ভাবে আপনারা যুক্ত হয়ে আমাদের এনসিপির সাথে কাজ করতে পারেন। আমরা আপনাদেরকে নেয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। আমি যেহেতু স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছি, সেই জায়গা নিয়ে কয়েকটি পয়েন্ট বলতে চাই। 30 এপ্রিলের মধ্যে আমাদের 100টি উপজেলা এবং পৌরসভার উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র প্রার্থী দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ব্যক্তিগত এবং সামগ্রিক কিছু সমস্যার কারণে আমরা কিছুটা আমাদের তারিখটি পিছিয়ে নিয়েছি। আমরা আশা করছি আগামী 10 মের মধ্যে আমরা এনসিপি থেকে প্রাথমিকভাবে সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং মেয়র পদপ্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারব এবং আমরা এ মাসের মধ্যেই আমাদের অঘোষিত যে 7টি সিটি কর্পোরেশন রয়েছে, সেই সিটি কর্পোরেশনগুলোতে এনসিপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের নামও আমরা ঘোষণা করব। এখন আমরা একটি 11 দলীয় জোটে আছি, বিরোধী দল হিসেবে রাজনীতি করছি, সংসদে ভূমিকা পালন করছি, কিন্তু একই সাথে এনসিপি এককভাবে, সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে ওঠার যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়াতে কাজ করছি এবং এ কারণে আমরা এখন এককভাবে প্রত্যেকটি জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী আমরা ঘোষণা করব। পরবর্তীতে যদি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দীর্ঘমেয়াদী কল্যাণের স্বার্থে আমাদের কোনো স্থানীয় নির্বাচনে জোট করতে হয়, সেটা তখনকার সিদ্ধান্ত। সেখানে যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, কেউ থাকতে পারে, কাউকে উইথড্র করা হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা এককভাবে
আমাদের যে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছি এবং আশা করছি খুব স্বল্প সময়ের মধ্যে উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র এবং সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থীদেরকে আমরা এনসিপির পক্ষ থেকে ঘোষণা করতে পারবো। আরেকটি বিষয়, আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়া দেখলাম যে প্রধানমন্ত্রীর মাননীয় তথ্য উপদেষ্টা তিনি তার জায়গা থেকে বললেন যে এবছরের মধ্যে স্থানীয় নির্বাচন দেয়াটা তাদের পক্ষে সম্ভব হবে না। তাদের ভাষ্য অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি যে তারা আবার স্থানীয় নির্বাচনকে টালবাহানা করে পিছিয়ে 2027 সালের ডিসেম্বরে নেয়ার পরিকল্পনা করছেন এবং তারা এটা করতে চায়। এর মধ্য দিয়ে তারা ইতিমধ্যেই জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের প্রশাসক দিয়েছে তাদের অযোগ্য নির্বাচনে পরাজিত যেই ধরনের নেতাকর্মী যারা আছে তাদেরকে দিয়ে তারা এখন জেলা পরিষদ, সিটি কর্পোরেশন পরিচালনা করছে এবং স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে তারা নিজেদের ভাগ বাটোয়ারা আর লুটপাটের চাঁদাবাজির একটা সেক্টর বানানোর চেষ্টা করছে। তারা জাতীয় নির্বাচনের আগে বলেছিল যে যত দ্রুত জাতীয় নির্বাচন দেয়া প্রয়োজন দেশের জন্য, মানুষের সেবার জন্য। তাহলে এখন তারা সরকার গঠন করেছে, এখন কি মানুষের সেবার প্রয়োজন নেই? এই উত্তর তাদেরকে দিতে হবে। উপজেলা পর্যায়ে কোনো উপজেলা চেয়ারম্যান এই মুহূর্তে নেই। তারা আবার তাদের পূর্বের ক্ষমতাকে কুক্ষিগত করার যে পায়তারা, সেই পায়তারা শুরু করছে। তাদের আমরা কথা শুনতে পাচ্ছি তারা নাকি উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা করছে। এই ধরনের ক্ষমতাকে কুক্ষিগত করা, তাদের সংখ্যাগরিষ্ঠ এমপিদের মধ্যে দেশের জনগণের সকল অধিকারকে পুঞ্জীভূত করে সেখানে ছড়ি ঘুরানো, এই ধরনের তারা যদি অপশাসন আবার কায়েম করতে চায় এটা তাদের জন্য হিতে বিপরীত হবে। এই জন্য আমরা তাদেরকে আহ্বান করব অতি দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশন এবং উপজেলা ও পৌরসভা নির্বাচন যেন তারা এই বছরের মধ্যেই তাদেরকে দিতে হবে। তারা বিরোধী দল এবং বিরোধী দলীয় জোটকে রাজপথে নামার জন্য সকল ধরনের অপকর্ম এবং অপসিদ্ধান্ত তারা গ্রহণ করবে। আর আমরা যখন রাজপথে নামি তখন তারা বলে যে আমরা আমাদের জায়গা থেকে নাকি সরকারকে স্থিতিশীল দেখতে চাই না, এই জন্য আমরা 3 মাস যেতে না যেতে রাজপথে নেমে যাচ্ছি। তো আমরা তাদেরকে আহ্বান করব যে বিরোধী দল আমাদের যেন রাজপথে না নামতে হয়, আপনাদেরকে ওই সিদ্ধান্তটা নিতে হবে এবং স্থানীয় নির্বাচনকে নিয়ে কোনো ধরনের পায়তারা করার সুযোগ নেই। এবছরের ডিসেম্বরের মধ্যেই আমরা সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ এবং পৌর মেয়রের যে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনগুলো দেখতে চাই এবং সেই অনুযায়ী এই নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকারকে প্রস্তুতি নিতে হবে। আমাদের প্রোগ্রামটি কভার করছেন সেজন্য ধন্যবাদ জানাই। আজকের এই যোগদান অনুষ্ঠানে আপনারা জানেন যে ধারাবাহিকভাবেই জাতীয় নাগরিক পার্টির এই যোগদান অনুষ্ঠান চলমান আছে এবং সামনেও আরও অনেকেই যুক্ত হবেন। আপনারা আরও দেখতে পাবেন অনেকেই নতুন করে জাতীয় নাগরিক পার্টিতে, এটা চলমান থাকবে। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ওয়ারিয়র্স অফ জুলাইয়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছিলেন, যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন এই জুলাই গণঅভ্যুত্থানকে সফল করার জন্য এবং ফ্যাসিবাদ থেকে এই দেশকে মুক্ত করার জন্য। তারা আবারও বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, গণভোটের রায় বাস্তবায়নের জন্য এত আত্মত্যাগের পরেও তারা এখনও রাজপথে আমাদের সাথে সক্রিয় থাকতে চান। তারা দেশের মানুষের জন্য কাজ করে যেতে চান, এটা আমাদেরকে সবসময় প্রেরণা দিবে। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ নাদিমুর রহমান, তিনি দেশের বাইরে থেকেই যুক্ত হচ্ছেন। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন অধ্যাপক এমএএইচ আরিফ স্যার, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক গাজীপুরে। সিনিয়রদের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় নাগরিক পার্টি এগিয়ে যেতে চায়। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন ঐতিহাসিক ফরাইজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ভাই। জাতীয় নাগরিক পার্টি এই অঞ্চলের দীর্ঘ সময়ের যেই মুক্তির লড়াইয়ের যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে আবার একসাথে করছে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। আপনারা জানেন আমাদের বর্তমান সময়ের যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্যই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষ, বিভিন্ন পর্যায়ের রাজনীতি সচেতন ব্যক্তিবৃন্দ জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন। এর মূল কারণ হচ্ছে
গণভোটের রায় বাস্তবায়ন এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা ভেবেছিলাম এবং আমরা বর্তমান সরকারি দল থেকে তখন প্রতিশ্রুতিও পেয়েছি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোটের রায় বাস্তবায়ন করবে, কিন্তু এখন আমরা দেখছি যে তারা জাতির সাথে প্রতারণা করেছে এবং সেটা তারা বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়ে তারা বলছেও। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা দেখেছি যে বিগত সময়ে যারাই এভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে, রাজনৈতিক প্রতারণার আশ্রয় নিয়েছে জনগণের সাথে, তারাই জনগণের দ্বারা নিক্ষিপ্ত হয়েছে, তারা এই দেশে বেশি দিন টিকতে পারেনি। বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত সব সময় নেবে, সামনের দিনেও নেবে। তবে আপনাদের এই ভুল রাজনীতির ফলে তরুণ প্রজন্ম, ইভেন আপনাদের সন্তানরাও আপনাদের এই রাজনীতিকে সাবস্ক্রাইব করতে পারছে না। বিএনপির অনেক বড় বড় নেতাদের সন্তানরা মাঝে মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেন, ইভেন স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও যোগাযোগ করেন যে তাদের বিএনপির এই রাজনীতি পছন্দ হচ্ছে না। আপনারা হয়তো তাদের কাউকেও এনসিপিতে ভবিষ্যতে দেখতে পারেন। তো আপনাদেরকে পুরো তরুণ প্রজন্ম, এমনকি আপনাদের ঘরের সন্তানরাও আজকে প্রত্যাখ্যান করছে আপনাদের এই ভুল রাজনীতির ফলে। এবং বাংলাদেশে এটাই প্রমাণ করে যে বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য এত মানুষ জীবন দিয়েছে, এত আমাদের সহযোদ্ধারা আহত হয়েছে, এটা শুধু সময়ের ব্যাপার মাত্র, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ। এবং সেই সময়টা খুব বেশি দূরে না, ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন হবে। এবং আমরা আরেকটি সমসাময়িক বিষয়, আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল দেখলাম। আমরা দেখছি যে বিগত সময়ে যারা পশ্চিমবঙ্গের সরকারে ছিলেন তাদের সাথে খুব সুসম্পর্ক না থাকলেও তারা বাংলাদেশকে নিয়ে খুব যেই ধরনের বাজে মন্তব্য এখন আমরা বর্তমানে যারা আসছেন তাদের থেকে পাচ্ছি, সেরকমটা ছিল না। তো আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলাই ভালো। আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয় দেখার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই যথেষ্ট, বা আদার স্টেক হোল্ডার যারা আছেন তারাই যথেষ্ট। এবং আমরা এটাও শঙ্কা প্রকাশ করছি যে যেই উগ্রপন্থীরা সেখানে ক্ষমতায় আসছে, আগামীতে আমাদের সম্পর্ক কেমন হবে কিংবা পরিস্থিতি কীরকম হবে, এটা নিয়ে এক ধরনের শঙ্কা আছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের রাজনৈতিক লড়াই অব্যাহত রাখব। আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা শুনেছিলাম, স্থানীয় সরকার মন্ত্রী তিনি বলেছিলেন এই বছরের মধ্যে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এখন আমরা আবার শুনছি যে এই বছর নির্বাচন তারা করতে চান না। আমরা দেখছি যে হোসেন মোহাম্মদ এরশাদ যেমন সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, তারেক রহমান ঠিক এরশাদের মতোই রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন। তারা বারবার গণতন্ত্রকেই তাদের একমাত্র রাজনীতির বস্তু হিসেবে ব্যবহার করেছেন বিগত 17-18 বছর, কিন্তু নির্বাচিত হওয়ার পরপরই তারা গণতন্ত্র ভুলে গেছেন। তারা এখন সব জায়গায় ধরে লোক বসিয়ে দিয়ে, ইভেন যারা জনপ্রতিনিধি হতে ব্যর্থ হয়েছে, নির্বাচনে পরাজিত হয়েছে, এবং যারা নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছে, তাদেরকে দিয়ে এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চালানোর, তাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে চালানোর একটা পায়তারা চলছে। আমরা আহ্বান জানাবো সরকারকে যে আপনারা দ্রুত নির্বাচনের মাধ্যমে আবারও স্থানীয় সরকারের যেই অচলাবস্থা আছে সেটা ভেঙে জনগণের যেই সেবার যে কাজ সেটা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করুন। এবং এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতো পরিণতি ভোগ করতে হতে পারে, সেটাও মাথায় রাখবেন। আমরা জাতীয় নাগরিক পার্টির আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন যারা জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হচ্ছেন সকলকে আমরা স্বাগত জানাই। এবং আগামী দিনেও আরও যারা জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হতে চান তারা আমাদের বিভিন্ন পর্যায়ে, যারা জেলায় যুক্ত হতে চান জেলা কমিটির সাথে, থানায় যুক্ত হতে চান থানা সহ কমিটির সাথে, এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের জাতীয় নাগরিক পার্টির দরজা এদেশের মুক্তিগামী জনগণের জন্য সবসময় উন্মুক্ত থাকবে।